রোজকার মতো মাহবুব গার্মেন্টসে যাবার জন্য বাড়ি থেকে বের হওয়ার জন্য তার স্ত্রী রাহেলাকে বলল, খাবার কি তৈরি হয়েছে? রাহেলা ভেতর থেকে বলল, আর একটু, আপনি বসেন, আমি তৈরি করে দিচ্ছি। মাহবুব বাহিরের রুমে এসে চুপচাপ বসে আছে। বাহিরের রুমে মাহবুবের মা শুয়ে থাকে। মাহবুবের মা উঠে গেলেন, উঠে বললেন, কিরে বাবা, তুই এখনো কাজে যাসনি? তখন মাহবুব জানালেন, ওর এখনো খাবার তৈরি হয়নি, খাবার হলেই আমি বেরিয়ে যাব। তারপর তার মা বললেন, তোর তো দেরি হয়ে যাবে, আর তুই যে রাস্তা ধরে ওদিকে যাস, জায়গাটা তো খুব একটা ভালো না। তোকে কত করে বললাম যে গার্মেন্টসের এই নাইট ডিউটির কাজটা ছেড়ে দে, অন্য কোনো কাজ কর, কিন্তু এই রাত বেরাতে আমার আসলেই ভালো লাগে না তুই একা একা এরকম ভাবে বাইরে যাস। তারপর মাহবুব জানালেন, না না মা, তেমন কোনো সমস্যা হবে না, আর এই চাকরিটা ছেড়ে দিলে তোমাদেরকে খাওয়াবো কি? তোমার চিকিৎসার খরচ আর সংসার চালানোর তো একটা খরচ আছে, তাই না? তারপর রাহেলা ভেতর থেকে এসে বললেন, এই নেন, আপনার খাবার তৈরি হয়ে গিয়েছে। মাহবুব শহরের শেষ মাথার ছোট্ট একটা গলিতে ছোট্ট একটা রুম নিয়ে তার মা এবং স্ত্রী নিয়ে থাকেন। মফস্বল শহরের এই স্থানটাতে তারা এসেছেন বেশ কয়েক বছর হয়েছে। মাহবুব বিয়ে করার পর থেকেই তার কোনো সন্তান হচ্ছে না, তার মা অসুস্থ থাকেন, এই নিয়েই তার সংসার চলছে। তার বাবা গত হয়েছে প্রায় 15 বছর হয়েছে। সেই থেকেই তার মা এবং ছোট বোনের দায়িত্ব মাহবুবের উপর ছিল। তার ছোট বোনের বিয়ে দিয়েছে অনেক কষ্ট করে। এখন তারা তিনজন এই ছোট্ট একটা ঘরে থাকেন। মাহবুব প্রত্যেকদিন রাত 11টা হলেই তার নাইট ডিউটি করার কারণে গার্মেন্টসে চলে যায়। এখানে একটা ছোট্ট মিল আছে, সেই মিলে সে কাজ করে। তার বাড়ি থেকে প্রায় 12-13 কিলোমিটার দূরে। মাহবুব মিলে যাওয়ার জন্য একটা ছোট মোটরসাইকেল কিনেছে, সেটাতে করেই সে ওইখানে যায়। মিলটা তাদের বাড়ি থেকে একটু ভেতরের দিকে, গ্রামের সাইডে, যার কারণে তাকে প্রতিদিন মোটরসাইকেলে করে যাতায়াত না করলে গাড়ি ঘোড়া তেমন একটা পাওয়া যায় না। এই জন্যই মাহবুবের মা মাহবুবকে বলে যে রাত বেরাত এরকম ভাবে যাওয়াটা ঠিক না, তুই এই চাকরিটা ছেড়ে দে। কিন্তু তার তো কিছু করার নেই। আজকে প্রায় 7 বছর ধরে এই মিলে কাজ করছে এবং 7 বছরে তার অনেক উন্নতি হয়েছে এবং সে এখানের সিনিয়র একজন কর্মচারী হিসেবে এখন যুক্ত আছেন। হুট করে তার চাকরি ছেড়ে দেওয়া যায় না। বেশিরভাগ দিনই রাত্রেবেলা ডিউটি পড়ে, আর সে রাত্রেবেলার সমস্ত কাজ সেই সামলায় এবং সমস্ত কিছু সেই বোঝে। বাড়ি থেকে সবার কাছ থেকে বিদায় নিয়ে বললেন, মা আমি চলে গেলাম, তোমরা ঘুমায় যাও, যদি কোনো সমস্যা হয় তাহলে আলতাফ ভাইকে ডাক দিও, পাশেই আছে। পাশেই এক ভাই থাকতেন, তাদের সম্পর্কে দুঃসম্পর্কের ভাই, তবে যে কোনো সমস্যায় তারা কাছে এসে সবসময় রাত্রেবেলা সমাধান দেন। যেমন অনেকদিন মাহবুবের মা অসুস্থ হওয়ার কারণে তাকে ফার্মেসিতে নেওয়া লাগে, গ্যাস দেওয়া লাগে। তারপর থেকে মাহবুব গ্যাসের মেশিন বাড়িতে এনে রেখেছে। এরকম করেই তাদের দিনকাল চলছে। মাহবুব বাইরে এসে মোটরসাইকেলটা স্টার্ট দিলেন, তারপর সে ফ্যাক্টরির দিকে যেতে শুরু করলেন। সেখান থেকে মোটামুটি কায়দায় যা পায় তা দিয়ে তাদের 3 সদস্যের পরিবার খুব ভালোভাবেই চলে যায়। কারণ হচ্ছে খুব বেশি টাকা পয়সা তাদের লাগে না, আর তাদের কোনো সন্তানও নেই। মাহবুব বিয়ে করেছে প্রায় 9 বছর হয়েছে। 9 বছরে তাদের কোনো সন্তানের মুখ তারা দেখেননি। মাহবুবের স্ত্রী রাহেলা তাকে কতবার বলেছে যে একটা বিয়ে করার জন্য, কিন্তু মাহবুব কোনোভাবেই রাজি হচ্ছেন না, কারণ তিনি তার স্ত্রীকে অনেক বেশি ভালোবাসেন। দ্বিতীয় কোনো বিয়ে সে করতে চান না। মাহবুব গাড়িটা চালাতে শুরু করলেন। খানিকক্ষণ বাদে শহরের রাস্তা ছেড়ে গ্রামের মফস্বলের রাস্তার দিকে ঢুকে পড়লেন। একটা শুনশান বিরান রাস্তা। রাস্তাটা বড় মফস্বলের রাস্তা যেহেতু, তবে দুই পাশে ধান ক্ষেত এবং বিরাট বড় বড় গাছপালা রয়েছে এবং হাইওয়ে রাস্তায় বলা চলে। মাহবুব তার গাড়িটা চালিয়ে যাচ্ছে এবং এসবই ভাবছে। মাহবুবের পরিবার একদম ঠিকঠাকই আছে, শুধুমাত্র একটা সন্তান হলেই 16 আনা পূর্ণ হয়, কিন্তু সেটা কোনোভাবেই হচ্ছে না। ডাক্তার দেখিয়েছেন, ডাক্তার বলেছে চেষ্টা করতে থাকুন, ইনশাল্লাহ আল্লাহ যদি চান তাহলে হবে, কিন্তু কোনোভাবেই সেই সমাধানটা আর হচ্ছে না। খানিকক্ষণ বাদে মাহবুব গাড়ি চালাতে চালাতে একটা জায়গায় চলে আসলো, যে জায়গাটা খুবই শুনশান এবং নীরব। ফ্যাক্টরিতে যাওয়ার পর এই জায়গাটা প্রতিদিনই মাহবুবের বাধে। মাহবুব এই জায়গা থেকে পাস করার সময় গাড়িটা একটু জোরেই চালায়, কিন্তু আজকে হঠাৎ করে কি হলো, এই জায়গাটা আসার সঙ্গে সঙ্গে এই মাহবুবের গাড়িটা হঠাৎ করে স্টার্ট বন্ধ হয়ে গেল। পুরাতন একটা গাড়ি, যার কারণে মাঝে মধ্যে স্টার্ট বন্ধ হয়ে যায়। তবে এই জায়গাটা স্টার্ট বন্ধ এর আগে কখনো হয়নি। বিশাল ভুতুড়ে জায়গা আর কি, মানুষজন সেটাই বলে। তবে মাহবুবের এইসব বিষয় নিয়ে তেমন কোনো ভয় নেই। আশপাশটা একটু ঘন জঙ্গল এবং বিরাট বিরান জায়গার মতো। দূরে কোথাও একটা কবরস্থান আছে এবং তার থেকেও দূরে হিন্দুদের অঞ্চল এবং সেখানে নাকি শ্মশান ঘাট আছে। তবে কবরস্থান নিয়ে মাহবুবের তেমন কোনো ভয় নেই,
কারণ কবরস্থানে কোনো খারাপ জিনিস থাকেন না। আর যেহেতু একটু জঙ্গল এবং ঘন জায়গা, সেহেতু জায়গাটাতে দাঁড়ালে যে কারোর ভয় লাগারই কথা। মাহবুব আশপাশটায় কার দিকে তাকাবে, কিন্তু কোনো কিছুই নেই। কোথায় তাকাবে? শুধুমাত্র বিরান জঙ্গল এবং ফাঁকা মাঠ, একপাশে জঙ্গল একপাশে মাঠ, এরকম একটা জায়গায় সে কার কাছে সমাধান পাবে? সে তার গাড়িটা দাঁড় করিয়ে সামনের হেডলাইটটা জ্বালিয়ে স্টার্ট দিতে চেষ্টা করলো, কিন্তু কোনোভাবে স্টার্ট হচ্ছে না। নিচে নেমে বিভিন্ন জিনিস খুলে খালে দেখতে লাগলো, তেল আছে কিনা সেটা দিক চেক করতে লাগলো, কিন্তু কোনোভাবেই তার গাড়িটা স্টার্ট হচ্ছিল না। কি এক মুশকিল ব্যাপার! এইখান দিয়ে যদি তাকে আবার ফিরে যেতে হয়, তাহলে অনেকটা রাস্তা যেতে হবে, প্রায় অর্ধেক রাস্তা পেছনে যেতে হবে আর অর্ধেক রাস্তা সামনে। ফ্যাক্টরিতে তাকে তার কাছে পৌঁছাতেই হবে, কারণ না পৌঁছালে আজকে তার কাজ হবে না। আজকে বেশ কিছু কাজ রয়েছে, গতকালকের কাজ সহকারেও সমস্ত কিছু করতে হবে। ম্যানেজার বিষয়গুলো জানেন না, জানলে হয়তো মাহবুবকে বকবেন, তবে আজকেও যদি না পৌঁছাতে পারে তাহলে নিশ্চিত সে বকা খাবে। কি করবে কিছুই বুঝতে পারছে না। মাহবুব গাড়িটা নিয়ে ঠেলতে শুরু করলেন, কারণ ঠেলা ছাড়া আর কোনো উপায় নেই। ঠেললে 7 কিলোমিটার রাস্তা মোটামুটি 1-1.5 ঘন্টা নাগাদ পৌঁছে যাব, সেটা ভেবেই মাহবুব গাড়িটা ঠেলতে শুরু করলেন। টাকা পয়সা জমিয়ে ভালো একটা মোটরসাইকেল কিনবে সেরকম উপায়ও মাহবুবের নেই। তবে এই মোটরসাইকেলটা খুব একটা খারাপ যে তা না, নষ্ট কখনো হয় না। এই হয়তো দেখা যাবে কিছু 2-3 মাস পরে একদিন বন্ধ হবে, কিন্তু সেই বন্ধটা আজকেই এই জায়গায় হতে হলো। মাহবুবের কেমন যেন একটু অদ্ভুত অদ্ভুত লাগছে। সে সামনের দিকে হাঁটতে শুরু করলো, তারপর হঠাৎ করে লক্ষ্য করলো কেউ একজন পিছু থেকে তাকে ফলো করছে। মাহবুব পেছন দিকে ফিরে তাকালো, কিন্তু আসলে কাউকে দেখতে পেল না। তার পেছনে কেউ নেই। হেডলাইটের আলোটা বিশাল, সেই আলো দিয়ে সামনে পিছনে সব জায়গায় দেখা যায়, কিন্তু মাহবুব বারবার লক্ষ্য করছে যে পেছন থেকে কেউ কাকে একজন ফলো করছে, এবং সে যখন পেছনে তাকাচ্ছে সেই জিনিসটা অদৃশ্য হয়ে যাচ্ছে অথবা কোনো গাছের আড়ালে লুকিয়ে পড়ছে। মাহবুব পেছনে ফিরে আবার বলল, কে ওখানে? কথা বলছে না কিসের জন্য? মাহবুব জোরে জোরে কথা বলার পর কেউ একজন গাছের আড়াল থেকে বেরিয়ে আসলো। গাছের আড়াল থেকে যে জিনিসটা বেরিয়ে আসলো সেটাকে দেখতে একটা মানুষের মতো, কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে একটা মানুষ এখানে কি করছে? মাহবুব তো কিছুই বুঝতে পারছে না এত রাত্রেবেলা এইরকম একটা জায়গায়। তারপর সেই মানুষটার সামনে এগিয়ে আসতে লাগলো। মাহবুব বলল, আপনি কে? আপনি কি আমার মোটরসাইকেলটা একটু ঠেলে দিতে পারবেন? আমার মনে হয় যে জোরে ধাক্কা দিলে মনে হয় স্টার্ট হতে পারে। তারপর সেই জিনিসটা লোকটা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে আসলো। তারপর যখন একটু আলোতে দৃশ্যমান হলো, মাহবুব দেখতে পেল একটা মেয়ে মানুষ এরকম একটা বিরান ফাঁকা জায়গায় কি করছে। মাহবুব তাকে বলল, আপনি এত রাত্রে এখানে কি করছেন? আমি তো ভেবেছি কোনো পুরুষ মানুষ হবে, যার কারণে সাহায্যের জন্য ডাকলাম। মেয়েটার মুখে একটা নাকাব পরা, একটা কালো রঙের বোরকা এবং উপরে সাদা রঙের নাকাব। মেয়েটা তখন বলল, কেন, মেয়ে মানুষ হলে কি সাহায্য করা যায় না? তারপর মাহবুব বললেন, না, বিষয়টা ঠিক তেমন না, আপনি কিছু মনে করবেন না। আসলে আমার গাড়িটা একটু ধাক্কা দিলে হয়তো স্টার্ট হতে পারতো। তখন সেই মেয়েটা বললেন কি যে, আমিও তো সামনের দিকে যাব, বেশ খানিকক্ষণ ধরে গাড়ির অপেক্ষা করছি, কিন্তু কোনো গাড়ি পাচ্ছি না। আমি মনে হয় আপনার গাড়িটা ঠিক হয়ে গিয়েছে, আপনি একটু আবার স্টার্ট দিয়ে দেখুন তো। মাহবুব গাড়িতে স্টার্ট দিয়ে অবাক হয়ে গেল, সঙ্গে সঙ্গে গাড়িটা স্টার্ট হয়ে গেল। মাহবুবের মাথায় যেন কিছুই ঢুকছে না। এতক্ষণ অনেক চেষ্টা করলো গাড়ি স্টার্ট দেওয়ার, কিন্তু কোনোভাবেই গাড়ি স্টার্ট হলো না। কিন্তু এই মেয়েটা বলার সঙ্গে সঙ্গে গাড়ি স্টার্ট হয়ে গেল। তারপর মাহবুব বলল, আরে গাড়িতে স্টার্ট হয়ে গিয়েছে, আমি তো বুঝতে পারছি না কি হলো। তখন সেই মেয়েটা বলল কি যে, হ্যাঁ আমি সামনে যাব, আমাকে একটু সামনে নামিয়ে দিতে পারবেন? আসলে এত রাত্রেবেলা গাড়ি ঘোড়া পাচ্ছি না, একটু বিপদে পড়েছি। তারপর মাহবুব বললেন, আপনি আসার পরেই আমার গাড়ি স্টার্ট হয়েছে, আল্লাহ চাইছেন যে আমি আপনাকে সাহায্য করি, তাহলে চলুন। আপনি কোথায় যাবেন? মেয়েটা তখন বলল, এই তো একটু সামনেই যাব, চলুন। তারপর মাহবুব তার গাড়িটা স্টার্ট দিলেন এবং মেয়েটা তার পেছনে চড়ে বসলো। মেয়েটার গা থেকে খুবই চমৎকার একটা পারফিউমের ঘ্রাণ আসছিল। মাহবুব পারফিউম খুব একটা ব্যবহার করে না, কারণ তো একজন কামলা মানুষ, গার্মেন্টসে কাজ করে, তার কাছে তো পারফিউম থাকাটা অস্বাভাবিক, তাই না? কিন্তু মেয়েটার গা থেকে এত সুন্দর সুঘ্রাণ আসছে, মাহবুব যেন মুহূর্তের মধ্যে হারিয়ে যাচ্ছে। তারপর খানিকক্ষণ বাদে মেয়েটা বলল, আমাকে এখানে নামিয়ে দিন। মাহবুবের ফ্যাক্টরি এখান থেকে খুব বেশি দূরে না, 1/2 কিলোমিটার দূরে হবে। 1/2 কিলোমিটার আগে মেয়েটা নেমে গেল, বলল কি যে, আপনাকে অনেক ধন্যবাদ, এই রাত্রেবেলা এত দূর আমাকে হেঁটে আসতে হতো। তারপর মাহবুব মেয়েটাকে ধন্যবাদ দিয়ে ওইখান থেকে চলে গেলেন। মেয়েটা বলল যে, ধন্যবাদ তো আপনাকে দেওয়া উচিত, আপনি আমাকে এত রাত্রেবেলা উপকার করেছেন। মাহবুব মেয়েটার চোখের দিকে তাকায়নি এবং তার চেহারার দিকেও ঠিকঠাক মতো তাকায়নি। সে বাহিরের কোনো বেগানা নারীর দিকে তাকায় না,
কিন্তু মেয়েটা মাহবুবকে খুব ভালোভাবে দেখেছে, সেটা খুব ভালোভাবে মাহবুব জানেন। মাহবুব মেয়েটার কথা দিব্যি ভুলে গেল এবং সে ওই দিন ফ্যাক্টরিতে গিয়ে সমস্ত কাজ সম্পন্ন করে 10টা নাগাদ বাড়িতে আসলো। বাড়িতে এসে খাওয়া দাওয়া শেষ করে সে ঘুমিয়ে পড়ল, কারণ পরের দিন তাকে আবার ফ্যাক্টরিতে যেতে হবে। মাহবুবের ঘুম ভাঙলো বিকেল বিকেল। ঘুম ভাঙার পরে সন্ধ্যার কিছুক্ষণ আগে আগে মাহবুব আজকে ফ্যাক্টরির উদ্দেশ্যে যাওয়ার জন্য রওনা দিল। সাধারণত মাহবুবের ফ্যাক্টরিতে যাওয়ার সময় হচ্ছে 8টা থেকে 9টার মধ্যে, মানে 9টা বাজে তাকে অফিসে উপস্থিত থাকতেই হবে। কিন্তু সেদিনকে মাহবুব একটু দেরি করে গিয়েছিল, কারণ তার মা অসুস্থ হয়ে গিয়েছিল এবং তিনিও কিছু কাজ করছিলেন, যার কারণে একটু দেরি হয়ে গিয়েছিল। 11টা-12টা বাজে তিনি ফ্যাক্টরিতে পৌঁছেছিলেন। আজকে একটু আগে আগেই রওনা দিলেন। 8টার দিকে রাহেলা তাকে খাবার দিয়ে বলল, তুমি যাও তাহলে, হ্যাঁ। তারপর মাহবুব গাড়িটা স্টার্ট দিয়ে সেই গ্রামের রাস্তায় নেমে গেল। তখন 8:30টার একটু বেশি হবে, একটু শীত শীত পড়েছে, নভেম্বরের সময়। গ্রামের রাস্তায় খুব একটা মানুষজন নেই। মাহবুব তার গাড়িটা আস্তে আস্তে চালিয়ে যাচ্ছে। হঠাৎ করে দেখতে পেল সেই একই স্থানে আসার পর কেউ একজন তাকে ইশারা দিয়ে গাড়ি থামানোর কথা বলছে। মাহবুব দূর থেকে গাড়ি থামানোর কথা দেখে, সাধারণত রাত্রেবেলা কেউ তো এরকম ভাবে থাকে না, হয়তো কেউ সাহায্য চারজন তাকে থামিয়েছে। মাহবুব তার গাড়িটা থামানোর পরে সে দেখতে পেল কালকের সেই মেয়েটি, যাকে কিনা সে সাহায্য করেছিল। তারপর সেই মেয়েটি মাহবুবকে বলল, আচ্ছা আপনি কি প্রত্যেকদিন এই রাস্তা দিয়ে যান? মাহবুব তখন জানলেন, হ্যাঁ প্রত্যেক দিনই যাই, এবং আমার ফ্যাক্টরিতে এখানে প্রত্যেকদিন বলতে সপ্তাহে 7 দিন না, শুক্রবারের দিন ছুটি পাই, সেদিন যাই না। তারপর সেই মেয়েটা মাহবুবকে বলল, আচ্ছা আপনি আজকেও কি আমাকে একটু নামিয়ে দিয়ে আসতে পারবেন? আসলে আজকেও এখানে আমি একটা কাজে এসেছিলাম, কিন্তু যেতে একটু দেরি হয়ে গিয়েছে, যার কারণে আমি এখানে গাড়ি করার জন্য দাঁড়িয়ে আছি, কিন্তু কোনো গাড়ি পাচ্ছি না। আসলে একটু শীত শীত পড়েছে তো, এই কারণে হয়তো। মাহবুব খুব শক্ত করে মাফলারটা গলায় জড়িয়ে নিল, কারণ বেশ বাতাস ছেড়েছে। তারপর মেয়েটা মাহবুবের পেছনে চড়ে বসলো। ঠিক একই জায়গায় মাহবুব সেই মেয়েটাকে এসে নামিয়ে দিল। নামিয়ে দেওয়ার পর সেই মেয়েটা সেখান থেকে চলে গেল এবং মাহবুব তার ফ্যাক্টরিতে চলে গেল। এরকম করে প্রায় নিয়মিত রুটিন হয়ে গেল। মেয়েটার সঙ্গে প্রত্যেক দিন মাহবুবের ওইখানে দেখা হতো এবং মাহবুব তাকে নিয়মিত এসে একই জায়গায় ড্রপ করে দিত। কিন্তু মেয়েটা এখানে এই অদ্ভুত বিরান জায়গায় কোথায় নামে কোথায় যায়, সেসব বিষয় নিয়ে মাহবুবের একটা অদ্ভুত ধরনের ভ্রান্তি সৃষ্টি হলো। কারণ মেয়েটা কোথায় যায় সেটা নিয়ে তার মনের মধ্যে একটা শঙ্কা তৈরি হয়েছে। এখানে নেমে আসলে এখানে তো কোনো বাড়ি ঘর নেই। মাহবুব বিষয়টা প্রথম কয়েকদিন খেয়াল করেনি, কিন্তু পরবর্তীতে খেয়াল করলো এরকম একটা বাড়ি নেই, কোনো জায়গা নেই, মানুষ নেই, এরকম একটা জায়গায় মেয়েটা নেমে কোথায় যায়। মাহবুবের খানিকটা সন্দেহ হলো এবং সে বলল যে আজকে মেয়েটাকে ফলো করবে এবং ফলো করে দেখবে সে কোথায় যায়। মাহবুব মেয়েটার দিকে এখন পর্যন্ত তাকায়নি। তার চোখ নীল, কালো নাকি অন্যরকম, সেসব বিষয় নিয়েও তার কোনো মাথা ব্যথা নেই, কারণ সে তার স্ত্রীকে অনেক বেশি ভালোবাসে। আর মেয়েটার কণ্ঠ, মেয়েটার শরীরের ঘ্রাণ এবং সমস্ত কিছুই অনেক দুর্দান্ত, দেখে মনে হয় অনেক বড় লোক ঘরের মেয়ে। সেসব বিষয় দেখেই মাহবুবের কোনো ভ্রুক্ষেপ নেই। অন্য কোনো ছেলে হলে হয়তো মেয়েটার প্রেমে এতদিন পড়ে যেত, কিন্তু তার এসব বিষয়ে কোনো ভ্রুক্ষেপ নেই। তার একটা বিষয় নিয়ে চিন্তা যে মেয়েটা এত রাত্রেবেলা এখানে নেমে যায় কোথায়, আসলে জঙ্গলের ভেতরে কোথায় যায়, সেটা ভেবেই মাহবুবের ওই দিন রাত্রেবেলা কাজে তেমন মনোযোগ বসল না। পরের দিন সে যাবে বলে সিদ্ধান্ত নিল। পরের দিন তার কোনো অফিস ছিল না, যেহেতু শুক্রবার ছিল, শুক্রবার দিন তার কোনো অফিস থাকে না। মাহবুব চিন্তা করলো যে আজকে ওইখানে যাবে এবং গিয়ে মেয়েটার কাছে জিজ্ঞেস করবে যে জঙ্গলের ভিতর কোথায় যায়, এবং যদি মেয়েটা বলে যে তাকে তার বাসা অবধি নামিয়ে দিয়ে আসতে, তাহলে সে সেখানে যাবে এবং সেখানে গিয়ে সে দেখবে যে আসলে মেয়েটা কোথায় থাকে। দেখে মনে হচ্ছে অনেক বড়লোক ঘরের মেয়ে, নিশ্চয়ই মাহবুবকে না করবে না। তারপর সে যেমন কথা সেমন কাজ। 9টার দিকে সে বাসা থেকে বেরিয়ে পড়ল। মাহবুবের মা বলল, কি রে বাবা, আজকে কোথায় যাচ্ছিস? মাহবুব বলল, এই তো একটু বন্ধুদের সাথে বের হব, কাজ আছে, কাজ শেষ করে আমি আসবো। রাহেলা তুমি ঘুমায় পড়ো, ঠিক আছে? আমি এসে দরজা নক দিলে তারপর খুলে দিও। রাহেলা বলল কি যে আচ্ছা ঠিক আছে। তারপর মাহবুব তার মোটরসাইকেলটা নিয়ে বেরিয়ে পড়লেন। বেরিয়ে সেই একই জায়গায় আসলেন। এসে আজকে কাউকেই দেখতে পেলেন না। তাহলে কি মেয়েটা আজকে আসেনি? কারণ আজকে শুক্রবার এবং ছুটির দিন, ছুটির দিনে তো আমি আসি না, সেরকম চিন্তা করে কি আসেনি তাহলে? মাহবুব গাড়িটা ঘুরিয়ে চলে যেতে যাবে, ঠিক তখনই পেছন থেকে ডাক দিয়ে বলেন, মাহবুব আপনি কি চলে যাচ্ছেন? তারপর মাহবুব পেছনে ফিরে তাকালেন। পেছনে ফিরে তাকিয়ে প্রথমবারের মতো সেই মেয়েটার চোখে চোখ পড়ল। এর আগের দিন মাহবুব এর মেয়েটাকে দূর থেকে দেখেছিল, কিন্তু তার চোখের দিকে তাকিয়ে কখনো কথা বলেনি। কিন্তু আজকে মাহবুব দেখতে পেল সেই মেয়েটার মুখে কোনো নাকাব নেই, এবং মেয়েটার চোখে চোখ পড়তেই দেখলো মেয়েটা অসম্ভব রকমের সুন্দরী এবং তার দিকে তাকিয়ে তাকে ইশারা দিয়ে ডাকছে। মেয়েটা দেখতেই আসলে বেশ রূপবতী ছিল।
মাহবুব তার চোখ নামিয়ে নিলেন, কারণ এত সুন্দরের দিক তাকালে চোখ নষ্ট হয়ে যাবে। মাহবুব আসলে সুন্দর দেখিয়ে অবাক হলেন। তারপর মেয়েটা তার কাছে এগিয়ে আসলো, বলল কি যে কি ব্যাপার, আমাকে আজকে না নামিয়ে দিয়ে চলে যাচ্ছেন যে? তারপর মাহবুব বলল, না না, এমনিতে এখানে একটা কাজে এসেছিলাম, তারপর এখন চলে যাচ্ছি। মেয়েটা বলল কি যে আপনি আমার জন্য এসেছেন সেটা খুব ভালোভাবে জানি, এবং আপনি আজকে আমাদের বাসায় যাবেন সেটাও আমি খুব ভালোভাবে জানি, তাই না? মাহবুব যেন মুহূর্তের মধ্যে অবাক হয়ে গেল, কারণ আমি যে বাসায় যাব সেটা মেয়েটা কিভাবে জানলো, এবং বাসায় যাওয়ার মাকসাদে এসেছি সেটা কিভাবে জানলো। মাহবুব কিছুই বুঝতে পারছে না। তারপর সেই মেয়েটা জানালো, আমি সবকিছুই জানি, চলুন আমার সঙ্গে চলুন, আজকে আমি আপনাকে আমাদের বাড়িতে নিয়ে যাব। আপনি অনেকদিন ধরে ভাবছেন যে আমাদের বাড়িতে যাবেন এবং আমাকে নামিয়ে দেওয়ার পরে আমি কোথায় যাই সেসব বিষয় নিয়ে চিন্তা করেন, তাই না? মাহবুবের চোখ যেন ছানাবড়া হয়ে গেল, কারণ মেয়েটা এসব বিষয়ে কিভাবে জানলো সেটাই বুঝতে পারছে না। এতদিন মাহবুব মেয়েটার কথা জিজ্ঞেস করেনি, সে আজকে জিজ্ঞেস করলো, আপনার পরিচয় কি, আপনার নাম কি? আমি তো আপনাকে কোনো কিছুই এখন পর্যন্ত জিজ্ঞেস করিনি। মেয়েটা জানালো, চলুন, যাত্রা পথে সমস্ত কিছু বলতে বলতে যাব, ঠিক আছে? তারপর মাহবুবের বাইকে মেয়েটা চড়ে বসলো এবং মাহবুব তাকে নিয়ে সামনের দিকে ছুটতে লাগলেন। তারা দুজনেই চুপচাপ বসে থাকলো। খানিকক্ষণ বাদে মাহবুব জঙ্গলের সেই রাস্তা ধরে ভেতরে যেতে শুরু করলেন। তারপর মাহবুব বললেন, আচ্ছা এবার বলুন তো, আপনি কে এবং আপনি কেনই বারবার আমার কাছে আসেন এবং এরকম ভাবে দেখা করেন? আমি আসলে সবকিছু বুঝতে পারি, আপনি কেন প্রতিনিয়ত আমার মোটরসাইকেলে লিফট নেন বলুন তো? তারপর সেই মেয়েটা জানালো, আমার নাম তুবা, আমি এই সামনের এই জঙ্গলেই থাকি এবং আমাদের আদি পুরুষদের বসবাস এখানে প্রায় 1000 বছর ধরে। আসলে তুমি আমাকে যেটা ভাবছো আমি সেটা না, আমি কোনো মানুষ নই, আমি হচ্ছি একটা পরী। জিনের ব্যাপারে তো শুনেছই যে জিন জাতি আছে, আমি হচ্ছি একটা মেয়ে জিন। এই কথা বলার পর সজোরে মাহবুব ব্রেক কষলেন, ব্রেক কষে সেখানে দাঁড়িয়ে পড়লেন। তারপর পেছনে ফিরে তাকিয়ে দেখে তুবা তার পিছনে নেই, তুবা তার মোটরসাইকেলের সামনে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তের মধ্যে কোনো পরী নামতে পারে, সেটার পরিচয় তুবা দিয়ে দিলেন। মাহবুব হালকা হাত পা কাঁপছে। মাহবুবের হাত পা কাঁপা দেখে তুবা তার হাতের উপর হাত রাখলো। তুবার হাতটা অনেক বেশি নরম এবং সে যে একটা পরী সেটার স্পষ্ট প্রমাণ এখান থেকেই পাওয়া যাচ্ছে। আর সে যে দেখতে অসম্ভব রকম সুন্দর সেটাও মাহবুব দেখে বুঝতে পারলো, কারণ পরীরা অনেক সুন্দর হয় সেটা মাহবুব জানে। শুধু মাহবুব না, অনেকেই জানেন, সবাই জানি আমরা যে পরীরা অনেক সুন্দর হয়। তারপর মাহবুব কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, আপনি আমার কাছে কি চাচ্ছেন? আপনি তো একটা পরী, আপনি মানুষের কাছে কেন এসেছেন? আসলে আমি শুনেছি যে জিন জাতিরা নাকি মানুষের ক্ষতি করে, আপনি কি আমার ক্ষতি করার জন্য এসেছেন? তারপর তুবা অনেক জোরে অট্ট হাসিতে ফেটে পড়ল এবং এক খিলখিল করে হাসতে লাগলো। তাকে হাসতে দেখেও অনেক ভালো লাগছে। হেডলাইটের আলো তুবার চেহারার উপর গিয়ে পড়েছে, দেখতে এত সুন্দর লাগছে যেন স্বর্গের পরী নেমে এসেছে। আসলেই তো তুবা একটা পরী। তারপর মাহবুব বলল, আপনি হাসছেন কিসের জন্য? আপনি কি এখন আমার কোনো ক্ষতি করবেন, আমাকে মেরে ফেলবেন? আমি তো এমনটাই শুনেছি। তারপর তুবা আবার একটু হেসে বলল কিছু, আহারে আমার বোকাশোকা মাহবুব, আমি তোমার কোনো ক্ষতি করবো কিসের জন্য? ক্ষতি করলে তো এতদিন করেই ফেলতাম, কিন্তু আমি আসলে তোমার ক্ষতি করার জন্য তোমাকে আমার সাথে নিয়ে আসিনি, তোমাকে ঘুরিয়ে দেখতেই নিয়ে এসেছি। চলো, এখন এত ভয় পেতে হবে না, আর একটু সামনে চলো, সামনে গেলেই আমাদের বাড়ি। তারপর মাহবুব তোমার কথা শুনলো, কারণ তার কথা শুনে মনে হচ্ছিল না যে সে কোনো ক্ষতি করবে, আর ক্ষতি যদি করারই হতো তাহলে এতদিন করে ফেলতো, এখন করার জন্য বসে থাকতো না। মাহবুব খানিকটা সাহস সঞ্চয় করে সামনের দিকে তোবাকে নিয়ে এগোতে শুরু করলো। জঙ্গলের ভেতর দিয়ে খানিকটা দূরে যাওয়ার পরে দেখতে পেল গাছগুলো হঠাৎ করে অনেক বিশাল বড় বড় হয়ে গেছে। এত লম্বা লম্বা গাছ এবং বিরান জঙ্গল। ঘন জঙ্গল পেরিয়েই ছোট্ট একটা কুড়িঘরের মতো বিশাল অট্টালিকা আর কি। দেখতে ছোট্ট মনে হবে, কিন্তু ভেতরে প্রবেশ করার পরে দেখলাম বিশাল এক বড় বাড়ি। বাইরে থেকে দেখতে ছোট লাগছে, কিন্তু ভেতরে এত বড় এবং এত সজ্জিত সেটা মাহবুব আসলে বুঝতে পারেনি। তার গাড়িটা বাইরে রেখে যখন ভেতরে ঢুকলো, দেখতে পেল বিশাল অট্টালিকা এবং সুন্দর কারুকার্য দিয়ে ঘেরা এই সুন্দর বাড়ি। সে তোবার সঙ্গে ভেতরে যাবার পর তাকে দুইজন লোক এসে ভেতরে নিয়ে গেল। তারপর বলল কি যে আপনি এই রুমের ভিতরে বসুন, তুবা আসছে। তারপর তাকে পরনের জন্য একটা কাপড় দিল। সে কাপড়টা খুবই মোলায়েম এবং খুবই দামি মনে হলো। তারপর সে ওই দুটো জিনকে বলল কি যে, আচ্ছা এই জামা কাপড় দিয়ে আমি কি করবো, কিছুই তো বুঝতে পারছি না। তখন সেই জিন দুটো বলল কি যে,
এই দুটো আপনার জন্য পাঠিয়েছেন, আপনি দয়া করে পরে নিন। তারপর তারা সেখান থেকে চলে গেল। মাহবুব সেই জামাগুলো পরে নিল। তাকে দেখতে অনেক ভালোই লাগছে এবং খুবই দামি পোশাক। তারপর তুবা তার ঘরের কাছে আসলো, এসে দরজায় নক করলো, বলল কি যে আমি কি ভেতরে আসতে পারি? তারপর মাহবুব বলল, হ্যাঁ আসুন। তারপর তুবা বলল, আহা, আপনি আপনি করে বলছেন কিসের জন্য? এতদিনের পরিচয় তুমি তুমি করে বলো, তাহলেই তো হলো। তারপর মাহবুব বলল, আচ্ছা ঠিক আছে, আমি তুমি তুমি করে বলছি, কিন্তু আমাকে এরকম জায়গায় নিয়ে আসার কারণ কি? তখন তুবা বলল, আপনিই তো চেয়েছিলেন যে এখানে আসবেন, তাই না? তাহলে এখন আবার আপনি এসব কথা কেন বলছেন? মাহবুব বলল, হ্যাঁ, কিন্তু সেটা তুমি কিভাবে জানলে বলো তো? তখন তুবা জানালো, আমি একটা পড়ি, আমি এই সমস্ত কিছুই জানি। তুমি আমাকে নিয়ে কি ভাবো, কি বলো, সেসব বিষয় আমি এই সব কিছু শুনে ফেলেছিলাম। আমি তোমাদের বাসায় গিয়েছিলাম এবং দেখে এসেছি তোমার স্ত্রী অনেক সুন্দর এবং তুমি তাকে অনেক ভালোবাসো, তাই না? তারপর মাহবুব বলল, অনেক ভালোবাসি এবং আমার স্ত্রী আমার জন্য সবকিছু। তারপর তুবা বলল কি যে আমি তোমার জন্য একটা প্রস্তাব নিয়ে এসেছি, যদি প্রস্তাবে রাজি হয় তাহলে আমি সবকিছু দিব তোমাকে। তারপর মাহবুব বলল, সবকিছু মানে কি? আমি বুঝতে পারলাম না। মাহবুব তখন জানালো, কি একটু খোলাসা করে বলো। তুবা তখন জানালো, আসলে মাহবুব, আমি প্রথম যেদিন দেখেছিলাম সেদিনকেই তোমাকে আমি পছন্দ করে ফেলেছিলাম, কিন্তু সেই পছন্দ একটু একটু করে কবে যে ভালোবাসায় রূপান্তর হয়েছে আমি বলতে পারবো না। আমি তোমাকে পছন্দ করে ফেলেছি। মাহবুব তখন জানালো, এসব কি বলছো তুমি? তুমি কি আমার সঙ্গে মজা করছো নাকি? তুমি জানো আমি বিবাহিত, এমনকি আমার স্ত্রীকে আমি ভালোবাসি, আমার স্ত্রীকে তুমি দেখেছো, তাহলে এসব কথা কিভাবে বলছো যে তুমি আমাকে পছন্দ করো, আমাকে ভালোবেসে ফেলেছো? তুবা তখন জানালো, আমি জানি না মাহবুব, আমি জানতাম যে তোমার স্ত্রী আছে এবং তুমি তাকে খুব ভালোবাসো, কিন্তু কবে কবে যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তোমাকে পছন্দ করে ফেলেছি, আমি নিজেও বলতে পারবো না মাহবুব। তুমি আমাকে এরকম ভাবে ফিরিয়ে দিও না, আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি। আমি জানি যে তোমাকে বলার পর তুমি আমাকে ফিরিয়ে দিবে এবং আমাকে গ্রহণ করতে চাইবে না, কিন্তু আমি কি করবো বলো তো মাহবুব? আমি সত্যি সত্যি তোমাকে অনেক পছন্দ করে ফেলেছি, তোমাকে ভালোবেসে ফেলেছি। এই কথা বলার পর মাহবুব খানিকক্ষণ রেগে গিয়ে বললেন, এই জন্যই বুঝি তুমি আমাকে এখানে নিয়ে এসেছো এবং এরকম ভাবে আপ্যায়ন করছো। তারপর তুবা বলল কি যে না, একদমই না, এরকমটা একদমই না, তুমি এমনটা ভেবো না। আমি তোমাকে এখানে আমাদের এই অঞ্চল দেখাতে নিয়ে এসেছি, তুমি এখন জিনেদের অঞ্চলে আছো। আমি যদি চাই তোমাকে এখানে আটকে রাখতে পারি, তুমি এখান থেকে কখনো যেতে পারবে না, কিন্তু আমি তো সেটা করব না, কারণ আমি তোমাকে পছন্দ করি। শুধু এখন না, আমি চাইলে যে কোনো সময় তোমাকে তুলে নিয়ে আসতে পারি, কিন্তু আমি সেটা কখনোই করব না। আমি তোমার মন পেতে চাই, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এই কথা বলার পর মাহবুব খানিকটা রেগে গিয়ে বললেন, আমি এখনই বাড়িতে যাব, আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে আসুন। তারপর মাহবুব এর এই রাগান্বিত চেহারা দেখিয়ে তুবা বলল, আপনি রাগ করবেন না, দয়া করে আমি আপনাকে নামিয়ে দিয়ে আসবো। কিন্তু মাহবুব, তুমি একটাবার ভেবে দেখো, তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে তোমার নিঃসন্তান স্ত্রীর একটা সন্তান দিব আমি, এবং তুমি যা বলবে আমি তাই শুনবো। এই কথা বলার পর মাহবুব বললেন, আমার প্রয়োজন নেই, আমি আমার স্ত্রীকে নিয়ে অনেক ভালো আছি এবং আমি তোমাকে বিয়ে করতে পারবো না এবং তোমাকে ভালোবাসতে পারবো না। দয়া করে এখন আমাকে দিয়ে আসো, আমি এখান থেকে চলে যাব। কোন দিক দিয়ে যেতে হয় সেটা বলো, কারণ আমি দেখেছি আসার সময় হঠাৎ করে জায়গা পরিবর্তন হয়ে গিয়েছে। সেটা কিভাবে হয়েছে আমি জানি না, হয়তো তোমাদের দৈব শক্তি বলে করেছো, তবে এটা তুমি ঠিক করনি, আমাকে আগে বললেই পারতে। তোমরা তখন বলল, মাহবুব তুমি ভেবে দেখো, শুধুমাত্র তোমার সন্তানই নয়, তুমি আমাকে পাবা, সঙ্গে তোমার ওই বড় ঘরের সন্তান হবে এবং তোমার মা সুস্থ হয়ে যাবে, তোমার সমস্ত কিছু আগে থেকে পরিবর্তন হয়ে যাবে, তোমার চাকরি বাকরি করা লাগবে না, শুধুমাত্র আরাম আয়েশ করে বসে বসে খাবা, সমস্ত সম্পত্তি এবং দায় সমস্ত কিছু আমার, আমি সবকিছু করব, তোমাদেরকে সম্পত্তি এবং টাকা দিয়ে ভরিয়ে দিব, এসব বিষয় নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। মাহবুব বলল, আমার কিচ্ছু লাগবে না। তারপর সেখান থেকে বেরিয়ে আসলো। বাইরে তোবা তার দিকে তাকিয়ে আছে। মাহবুব তার মোটরসাইকেলটা স্টার্ট দিয়ে সেখান থেকে বেরিয়ে আসলো। খানিকটা দূরে যাওয়ার পর মাহবুব নিজেই টের পেল যে সে জিনের দুনিয়া থেকে বেরিয়ে এসেছে এবং সে স্বাভাবিক জঙ্গলে চলে এসেছে। হয়তো তোবাই এটা করেছে, কারণ হচ্ছে গিয়ে এখান থেকে যাওয়ার জন্য তোবা তাকে কখনো আটকায়নি এবং দেখে বোঝা গেল যে তোবা তাকে আসলে সত্যি সত্যি অনেক বেশি ভালোবাসে। তারপর মাহবুব গাড়ি চালিয়ে বাড়িতে চলে আসলো খুব দ্রুত। বাড়িতে এসে তার স্ত্রীকে জোরে জোরে ধমক দিয়ে সে ঘুমাতে গেল। সাধারণত তার স্ত্রী রাহেলার সঙ্গে সে এরকম কখনোই করেন না, ধমকাধমকি বা এসব বিষয় কখনোই করেন না। সে ঘুমিয়ে পড়ল। তারপর ঘুম থেকে পরদিন সকালবেলা উঠে তার মন মেজাজ খারাপ ছিল। সে ঘর থেকে বেরিয়ে বাইরে চলে গেল বাজার করার জন্য এবং বাজার করতে গিয়ে আর আসলেন না সারাদিনে। সাধারণত মাহবুব এত সকালে কখনোই ওঠেন না। রাত্রে 3টা-4টা বাজে ঘুমিয়ে এই সময় ওঠা আসলে বিষয়টা কেমন যেন।
মাহবুবের স্ত্রী রাহেলা তাকে বললেন, আপনি কোথায় যাচ্ছেন না খেয়ে? সে আসলে বেরিয়ে গেল। রাহেলা সারাদিন তার জন্য খাবার রেডি করে বসে থাকলো, কিছুই বুঝতে পারছে না কি হলো। ওদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, এখনো মাহবুব আসছে না। তার কি হয়েছে, কোথায় গেল, বাসার কেউই কিছুই বুঝতে পারছে না। রাহেলা বেশ খানিকটা চিন্তা পড়েছে এবং চিন্তা করছে কি ব্যাপার, তার স্বামীর হঠাৎ করে কি হলো এবং সে এরকম ভাবে ব্যবহার করছে কিসের জন্য? এরকম তো কখনোই করে না। অনেকবার ফোন দিয়েছে কিন্তু ফোন কোনোভাবেই ধরছে না। কিছুক্ষণ বাদে ফোন বন্ধ করে রাখলো। তখন প্রায় রাত 8টা বেজে গিয়েছে। মানুষটা সারাদিন না খেয়ে কোথায় কোথায় বেড়াচ্ছে সেটা নিয়ে রাহেলা চিন্তা। হঠাৎ করে রাহেলা দেখতে পেল দরজায় টোকা পড়েছে। সে দ্রুত গিয়ে দরজা খুলে দিল। সে ভেবেছে মাহবুব এসেছে, কিন্তু মাহবুব আসেনি। সে সঙ্গে সঙ্গে দরজা খুলে দেখলো চাঁদের মতো সুন্দর একটা মেয়ে তার ঘরের বাইরে দাঁড়িয়ে আছে এবং তখন তাকে বলল কি যে, আচ্ছা আপনি কি রাহেলা? রাহেলা বলল কি যে, হ্যাঁ আমি রাহেলা, কিন্তু আপনি কে? আপনাকে দেখে তো মনে হচ্ছে অনেক বড়লোক ঘরের মেয়ে, অনেক সুন্দর। কারণ হচ্ছে মেয়েটা একদম চাঁদের মতো সুন্দর এবং পরনে যে জামা আছে সেই জামাটাও অসম্ভব রকমের দামি এবং সেই সাথে তার গায়ের পারফিউমের ঘ্রাণ আসছে। সেটা দেখেই রাহেলা বুঝতে পারলো যে মেয়েটা অনেক বড়লোক ঘরের। তারপর সে বলল কি যে, আচ্ছা মাহবুব আছে? রাহেলা বলল কি যে, মাহবুব তো সেই সকালবেলা বেরিয়েছে, আসলে কোথায় গিয়েছে আমি কিছুই বুঝতে পারছি না। আপনি কে? আপনি কি মাহবুবের ফ্যাক্টরির কোনো মালিক টালিক হবেন? নিশ্চয়ই মাহবুবের ফ্যাক্টরির মালিক, মাহবুবের খোঁজে এসেছেন। আসলে মাহবুব আজকে কাজে যায়নি, কালকেও কাজে যায়নি। ওকে চাকরি থেকে বাদ দিবেন না, ঠিক আছে? আমি ওকে খুঁজে বের করে নিয়ে আসবো। তারপর তুবা জানালো কি যে, আরে না না, আপনি ভয় পাবেন না, আপনার নাম রাহেলা না? তারপর রাহেলা বলল কি যে, হ্যাঁ আমার নাম রাহেলা। তারপর তুবা জানালো, আমাকে কি ভিতরে আসতে বলবেন না নাকি বাইরে দাঁড়িয়ে থাকতে বলবেন? তুবা বলল কি যে, আরে ভুল হয়ে গিয়েছে, আসুন, আসলে ভুল হয়েছে, আপনি বসুন, মাহবুব বাইরে গিয়েছে, যে কোনো সময় চলে আসবে। তুবা তার বিছানার উপর বসলো। বসার পরে তারপর রাহেলা বলল, আচ্ছা আপনি কি মাহবুবের ফ্যাক্টরির কোনো মালিক? তখন তুবা বলল কি যে, না আমি তোমার কাছে এসেছি, আমি মাহবুবের কাছে আসিনি। এরপর রাহেলা জানালো, আমার কাছে কি কাজ? আমি তো আপনাকে চিনি না। তারপর পরিমেয়টা বলল কি যে, আসলে তুমি আমাকে চিনবে না, তবে আমি তোমাকে চিনি এবং মাহবুবকেও চিনি। আমি তোমাদের ভাগ্য পরিবর্তন করার জন্য এসেছি। তুমি যদি রাজি থাকো তাহলে আমি বলি, আর যদি রাজি না থাকো তাহলে আমি চলে যাই। তারপর রাহেলা বলল, আমি আসলে বুঝতে পারছি না ভাগ্য পরিবর্তন কি। তখন পরিমেয়টা জানালো যে, আসলে আমি একটা জিন এবং আমি জিনের দুনিয়া থেকে আপনাদের এখানে এসেছি, আমি একটা জিনের মেয়ে। এই কথা বলার পর রাহেলা খানিকটা ভয় পেয়ে চিৎকার দিয়ে উঠলেন, কিন্তু তুবা তার মুখটা চেপে ধরলো, বলল কিছু চিৎকার করবে না দয়া করে। আমি আসলে তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি, তোমাদের উপকার করার জন্য এসেছি। আমি তোমার কাছে কিছু চাইবো, যদি সেটা তুমি দাও তাহলে তোমাদের ভাগ্য এবং জীবন দুটোই পরিবর্তন হয়ে যাবে। এই কথা বলার পর রাহেলা বলল কি যে, আচ্ছা ঠিক আছে, কি জিনিস চাচ্ছেন বলুন। তারপর রাহেলা বলল, আপনি আমাকে ভাগ্য পরিবর্তন করবেন? আসলে আমি কিছু বুঝতে পারছি না, আপনি একটা জিন বলছেন, পরি বলছেন, আমার মাথায় কিছুই ঢুকছে না। রাহেলা এই কথা বলার পর তুবা জানালো যে, হ্যাঁ আমি সত্যি কথাই বলছি। তারপর তুবা সমস্ত ঘটনা খুলে বলল যে, সে তার স্বামীকে কিভাবে চেনে এবং কিভাবে তার সঙ্গে দেখা হয়েছে, কিভাবে তার স্বামীকে পছন্দ করেছে, এবং বলে যে, দেখো রাহেলা, আমি জানি যে তোমরা নিঃসন্তান দম্পতি এবং তোমাদের পরিবারে অভাব আছে, তোমরা হয়তো তোমার শাশুড়িকে চিকিৎসাও করাতে পারছো না, সব মিলিয়ে তোমাদের খুব খারাপ অবস্থা, তাই না? আমি জানি এবং আমাদের কাছে সেসব ক্ষমতা আছে যে আমি তোমাদের ভাগ্য পরিবর্তন করে দিতে পারবো। তুমি যদি চাও তাহলে সবকিছু পরিবর্তন হয়ে যাবে। রাহেলা তখন বলল, কিভাবে? আমি তো কিছু বুঝতে পারছি না। তখন তুবা আবার জানালো, আসলে আমি মাহবুবকে পছন্দ করি এবং আমি মাহবুবকে বিয়ে করতে চাই। এই কথা বলার পর রাহেলা খানিকটা পেছনে সরে দাঁড়ালেন এবং একটু ধাক্কা খেলেন, বললেন কি যে, আপনি এটা কি বলছেন? তখন তুবা বলল, হ্যাঁ আমি সত্যি কথাই বলছি, তুমি পুরো কথা আগে শুনে নাও, তারপর তুমি সিদ্ধান্ত নাও কি করবে। আসলে মাহবুবকে আমি খুব পছন্দ করি এবং ভালোবেসে ফেলেছি। আমি আমার বাবাকে জানিয়েছি, সে বলেছে মাহবুব যদি রাজি হয় তাহলে মাহবুবের সঙ্গে আমার বিয়ে দিবে। আসলে মাহবুবকে আমি পছন্দ করি, কিন্তু তার জন্য আমি তোমাদের সাহায্য করব। যেমন তোমাদের কোনো সন্তান হয় না, সেই সন্তান আমি তোমাকে দিব এবং তোমার পেটের সন্তান আসবে, সেই সন্তান আমি তোমাকে দিব এবং তুমি সন্তানের মা হবে। সেই সাথে তোমার শাশুড়ি সুস্থ হয়ে উঠবে এবং তোমাদের যে অভাব অনটন রয়েছে সে অভাব অনটন আর থাকবে না, তোমরা বড়লোক হয়ে যাবা। তোমাদের সোনা দানা টাকা পয়সা যা লাগে সবকিছু আমি দিব।
সেসব বিষয় নিয়ে তোমাকে ভাবতে হবে না। এখন তুমি যদি রাজি থাকো তাহলে আমি সমস্ত কিছু করতে রাজি আছি, কিন্তু বদলে তোমার স্বামীকে আমাকে দিয়ে দিতে হবে। একবারের জন্য দিয়ে দিতে হবে এমন না, তোমার স্বামী তোমার কাছেও থাকবে, আমার কাছেও থাকবে। যখন ইচ্ছা ও তোমার কাছে আসবে, যখন ইচ্ছা আমার কাছে যাবে। এই সমস্ত কিছু আমি দিয়ে রাখলাম, এবং তুমি যদি চাও তাহলে তুমি করতে পারো। তুমি ভেবে দেখো কি করবে। রাহেলার চোখ চকচক করছে, কারণ সে যখন শুনেছে যে তার একটা সন্তান হবে এবং তার স্বামীও তার কাছে থাকবে, সে কি করবে আসলে ভেবে কোলাতে পারছে না। আসলে তার কাছে আনন্দ লাগছে বিষয়টা। তারপর রাহেলা বলল, আচ্ছা ঠিক আছে, আমি একটু ভেবে চিনতে তারপর আপনাকে বলি। তারপর তোবা বলল কি যে আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু আমার নাম ধরে ডাকলে আমি যে কোনো সময় এখানে চলে আসব। আমার নাম হচ্ছে তোবা। তারপর তোবা সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। রাহেলা তার নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না যে একটা পরী তার রুমে এসেছে এবং সে একটা পরীর সঙ্গে কথা বলেছে। তবে রাহেলা আসলে অনেক খুশি হয়েছে বিষয়টা শুনে, কারণ হচ্ছে তার স্বামী তো তার কাছে থাকবে, যে কোনো সময় চাইলেই পাবে, আর তাদের কোনো সম্পত্তির অভাব হবে না। আর সব থেকে বড় কথা হচ্ছে যে তাদের একটা সন্তান হবে, যে সন্তানটা সে এত বছর ধরে চেয়েছে। আজকে প্রায় 9 বছর বিয়ে হয়েছে, এখন পর্যন্ত একটা সন্তানের মুখ দেখেনি। আর তার শাশুড়িকে সে অনেক বেশি ভালোবাসে, তার শাশুড়ি সুস্থ হয়ে উঠবে, বিষয়টা ভেবে তার ভালো লাগছে। তোবা চলে যাওয়ার কিছুক্ষণ পরেই রাহেলার রুমে মাহবুব প্রবেশ করলো। মাহবুবকে দেখে তোবা খুশি হয়ে গেল এবং বলল, আপনি সারাদিন কোথায় ছিলেন? আপনার জন্য আমি সারাদিন অপেক্ষা করে বসে আছি, কত চিন্তা হচ্ছে। মাহবুব তখন বলল, কটা খাবার দে, খাবার খেয়ে আমাকে অফিসে যেতে হবে। তারপর মাহবুব চলে যাওয়ার আগে রাহেলা বলল, আপনাকে আমি কিছু একটা বলবো, আপনার কি সময় হবে? মাহবুব বলল, এখন কিছু শোনার সময় নেই, আমি আমি দ্রুত যাব, তাড়াতাড়ি আমাকে যাইতে হবে, এমনিতে দেরি হয়ে গেছে, চুপ থাক তুই। তারপর রাহেলা বলল কি যে আসলে পরিমেয়টা আমার কাছে এসেছিল, যার নাম কিনা তুবা। এই কথা বলার পর মাহবুব থমকে দাঁড়ালো, গাড়ি থেকে নেমে এসে বলল, তুবা তোর কাছে এসেছিল মানে কি বলেছে? তারপর রাহেলা বলল কি যে যা বলার তাই বলেছে, আপনি কি বলছেন তাই বলুন, আপনি কি ওকে বিয়ে করবেন? মাহবুব তখন জানালো, না আমি ওকে বিয়ে করব না, কারণ হচ্ছে আমি তোকে ভালোবাসি এবং আমার কোনো কিছু লাগবে না, আমার সন্তান লাগবে না, আমার কোনো কিছু লাগবে না, ধন সম্পদ কোনো কিছু লাগবে না, এবং ওকেও লাগবে না, আমি তোকে ভালোবাসি। তারপর রাহেলা বলল কি যে কিন্তু আমার তো চাই, আমার একটা সন্তান লাগবে, আমার শাশুড়িকে সুস্থ করা লাগবে, এবং আমার টাকা পয়সা লাগবে, এবং আমার তোকেও লাগবে। তোবা এসে আমাকে এসব কথা বলে গিয়েছে যে সে তোকেও আমাকে দিবে এবং আমার একটা সন্তানও দিবে, এবং সে সাথে আমাদের সম্পত্তির মালিক করে দিবে, আমি সবকিছুই চাই। তখন মাহবুব বলল কি যে ছি, তুই এরকম একটা জিনিসের কাছে তোর সমস্ত নিজের আত্মার সত্তা সবকিছু বেঁচে দিচ্ছিস তুই শুধুমাত্র সম্পত্তি এবং বাচ্চার জন্য? আল্লাহ তাআলা চাইলে আমাদের বাচ্চা এমনিতেই হবে, শুধুমাত্র একটা বাচ্চারই তো অভাব, আর এই জন্য তুই তোর স্বামীকে বিক্রি করে দিবি? রাহেলা তখন বলল, বিক্রি কোথায় করে দিচ্ছি? ও তো বলেইছে যে মাহবুব যখন যার কাছে ইচ্ছা থাকতে পারবে, তো হলোই তো, সপ্তাহ 3 দিন আমাদের কাছে থাকলি আর 3 দিন ওর কাছে থাকলি, তাহলেই তো হলো। মাহবুব তখন রেগে মেগে বলল কি যে এমনটা আমি করতে পারবো না, আমি তোকে ভালোবাসি, আমি ওকে ভালোবাসি না। তখন মাহবুবের এই কথা শুনে রাহেলা তখন বলল, তোমার একটা হ্যাঁতে যদি সমাধান হয় তাহলে সে বিষয়টা ভালো না, সবাই সুখে থাকবে, এমনকি আমরা সবাই, আমাদের সন্তান হবে, সমস্ত কিছু হবে, কিন্তু তুমি এমন কেন করছো বলো তো? মাহবুব তখন বলল, আমি এমন কেন করছি, কারণ হচ্ছে আমি তোকে ভালোবাসি এবং আমি ওই পরিমেয়েটার সঙ্গে যাব না। তুই জানিস জিনেরা কত খারাপ হয়, একবার যদি বিয়ে হয়ে যায় তারপর যদি বলে কিছু সমস্ত কিছু দেবো না, তখন তুই কি করবি? তখন তো তোর আমাকে যদি না পাস, ও যদি আমাকে একবারের জন্য নিয়ে যায়। রাহেলা তখন বলল কি যে নিয়ে যাক, তবুও আমার একটা সন্তান লাগবে, এবং আমি সন্তান ছাড়া সারা জীবন কাটাতে পারবো না, আর আমার মাকে সুস্থ করা লাগবে। মা কি আমার একার নাকি তোর, বল? মাহবুব বলল কি যে আমি সবকিছু ভাবতে পারছি না, আমি এখন দ্রুত যাব, আমাকে অফিসে যেতে হবে। তারপর মাহবুব বাইকটা স্টার্ট দিয়ে চলে গেল। অর্ধেক রাস্তায় যাওয়ার পর মাহবুবের গাড়ির সামনে একটা সাদা বোরকা পরা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা আর কেউ না, এটা তুবা। এবং তুবা দাঁড়িয়ে বলল কি যে কি ব্যাপার, তুমি তোমার স্ত্রীর সঙ্গে কথা বলেছ এবং কি সিদ্ধান্ত নিয়েছো বলো? তারপর মাহবুব রেগে গিয়ে বলল, তুমি রাহেলার সঙ্গে কেন দেখা করেছ এবং কি এসব উল্টোপাল্টা কথা তাকে কেন বলেছ? সে এমনিতেই খারাপ মাথার মানুষ, এসব বলে তুমি তাকে আরো ভড়কে দিয়েছ, এখন সে আমার মাথা খেয়ে ফেলছে। আসলে তোমরা যে কি চাচ্ছ আমি কিছু বুঝতে পারছি না। তারপর পাশ কাটিয়ে সে ওখান থেকে চলে গেল। খানিকক্ষণ বাদে দেখতে পেল তার মোটরসাইকেলের পেছনে তুবা বসে আছে এবং সে লুকিং গ্লাসে দেখতে পেল। মাহবুব বলল, তুমি মোটরসাইকেলে কেন উঠে বসেছ? তখন কিন্তু রানিং গাড়ির উপর এসে তুবা বসে আছে।
আসলে সে একটা পরী, সে চাইলে যে কোনো কিছু করতে পারে। তারপর মাহবুব বলল, তুমি একটা পরী, তুমি চাইলে যে কোনো কিছু করতে পারো বলে যে কোনো কিছু করতে পারো না। তুমি আমার বাসায় চলে গিয়েছো, আমার বাসায় একটা অন্যরকম একটা খারাপ পরিস্থিতি সৃষ্টি করে ফেলেছো। আমি কি করবো কিছুই বুঝতে পারছি না। আমি তোমার সাথে দেখা হওয়ার আগে তো আমি ভালোই ছিলাম। তারপর মাহবুব তার গাড়িটা পাশে থামালেন এবং বললেন কি যে, তুমি আমার কাছে কি চাচ্ছ বলো তো? আমি তোমাকে পছন্দ করি না, আমি আমার রাহেলাকে ভালোবাসি এবং তাকে পছন্দ করি। আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আমার কোনো সম্পত্তি চাই না, আমার কিচ্ছু চাই না, তুমি দয়া করে আমাকে মাফ করো। তখন পেছনে ফিরে দেখলো তুবা একটু দূরে দাঁড়িয়ে কান্না করছে এবং বলছে, মাহবুব, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে অনেক ভালো রাখবো এবং তোমার সমস্ত সমস্যা আমি সমাধান করে দিব। তারপর মাহবুব জানালো, তুমি যদি আমাকে সত্যি সত্যি ভালোবাসো তাহলে আমাকে স্যাক্রিফাইস করো, আমার সমস্ত কিছু ঠিক করে দাও, আমাকে একটা সন্তান দাও, আমাকে আমার সমস্ত সমস্যার সমাধান করে দাও, আমার মাকে সুস্থ করে দাও, আমাকে টাকা পয়সার মালিক করে দাও। তুমি যদি সত্যি সত্যি আমাকে ভালোবাসো, আমাকে ত্যাগ করে এগুলো করো। যদি করতে পারো তাহলে বুঝবো যে তুমি আমাকে ভালোবাসো। তারপর রাহেলা বললেন, এ কি তোমার ভালোবাসার নমুনা? এগুলো করলে কি আমার ভালোবাসার প্রমাণ হবে? মাহবুব রেগে গিয়ে বললেন, হ্যাঁ, এগুলো করলে আমার ভালোবাসার প্রমাণ হবে, তুমি করো। যদি তুমি এগুলো করতে পারো নিঃস্বার্থভাবে আমাকে ভালোবেসে ত্যাগ করে, তাহলে আমি বুঝবো তুমি আমাকে ভালোবাসো, তারপর আমি ভেবে দেখবো। তারপর রাহেলা বললেন কি যে, তখনও তোবার চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। সে একটা পরী হলেও তার মনের মধ্যে অন্যরকম ফিলিংস আছে। আসলে মাহবুবের মনের মধ্যেও যে ফিলিংস নেই তা না, এত সুন্দর একটা মেয়েকে দেখলে যে কারোর মনের মধ্যে ফিলিংস তৈরি হবে, কিন্তু এতদিন সেটা কেন তৈরি হয়নি, সেটা এখন তৈরি হয়েছে। কারণ মাহবুব যখন তোবাকে এরকম ভাবে বকে ঝোঁকে এখান থেকে ফ্যাক্টরিতে চলে আসলো, তখন মাহবুব বুঝতে পারছে যে বকাঝকা করে তার নিজেরই তার প্রতি ভীষণ মায়া লাগছে এবং তোবার চোখের পানি দেখে আসলে তার প্রতি খুব খারাপ লাগছে। সে অনেক রেগে গিয়ে এখানে চলে এসেছে, সেটা ঠিক হয়নি। তোবার সঙ্গে আবার দেখা হলে তাকে সরি বলবে এবং রেগে মেগে যেসব কথা বলেছে সেসব কথা ফেরত নিয়ে নেবে, কারণ তার সন্তানের দরকার নেই এবং তাকে বিয়ে করতে সে পারবে না, কোনো কিছুরই দরকার নেই। মাহবুব পরের দিন ফ্যাক্টরি থেকে বাড়িতে গেল না। নাইট ডিউটি করার পর ডে ডিউটিও করার পরে সন্ধ্যার দিকে সে বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পরে শুনলো যে তার স্ত্রী নাকি অজ্ঞান হয়ে নিচে পড়ে গিয়েছিল। বিষয়টা কেমন যেন, তাই না? তারপর তাকে হাসপাতালে নেওয়ার পর তাকে ডাক্তার বলেছে যে তার স্ত্রী নাকি প্রেগন্যান্ট এবং তার পেটে একটা সন্তান রয়েছে। সন্তানের বয়স খুব বেশি দিন না, 2 সপ্তাহ হবে। মাহবুব এটা ভেবে অনেক বেশি খুশি হয়ে গেল। তার হঠাৎ করে এরকম একটা সংবাদ, গতকালকে এইসব বিষয় নিয়ে কথা হলো আর আজকেই। আসলে মাহবুব কিছুই বুঝতে পারছে না, এসব কি আল্লাহর লীলা খেলা না হলে নাকি পরিমেয়েটার কোনো দান, কিছুই বুঝতে পারছে না। মাহবুব আসলে কি করবে কিছুই বুঝতে পারছে না। তারপর সে রাহেলার কাছে গেল, গিয়ে বলল, দেখেছো, তোমার সত্যি কথাই বলেছে, ও তোমার সঙ্গে নিশ্চয়ই ডিল করেছে, তাই না? যার কারণে আমার গর্ভের সন্তান এসেছে। আমি আসলে অনেক খুশি। তখন মাহবুব বলল, আচ্ছা তুমি কি একটু ভেবে চিন্তে দেখবে না, তোমাকে কবে বলেছে আর তোমার পেটে সন্তান এসেছে কবে বলো তো? রাহেলা এসব বিষয় নিয়ে ভাবতে পারছে না। সে বলল যে আমার সন্তান পেটে এসেছে শুধুমাত্র তোমার জন্য, তুমি দয়া করে এসব বিষয় নিয়ে কোনো কথা বলবে না, আমি তোমাকে তোমার সঙ্গে বিয়ে দিব। তারপর আবার সে রেগে মেগে এখান থেকে বেরিয়ে গেল। তারপর যখন দুজনে মিলে বাড়িতে আসলো, বাড়িতে এসে দেখলো তার মা সম্পূর্ণরূপে সুস্থ। তার মা বিছানা থেকে উঠতে পারতো না, কিন্তু এখন বাহিরে এসে হাঁটাহাঁটি করছে। বিষয়টা দেখে আসলে সে হতবাক হয়ে গেল। আসলে সে কি করবে কিছুই বুঝতে পারছে না। তারপর খানিকটা দূরে দেখলো কি যে তুবা দাঁড়িয়ে আছে এবং বলল, আমার ভালোবাসার প্রমাণ তো হলো যে আমি তোমাকে কতখানি ভালোবাসি এবং আমি তোমাকে কতখানি চাই। আমি তোমার সমস্ত সমস্যার সমাধান করে দিয়েছি, তোমার স্ত্রীর গর্ভে আমি সন্তান এনে দিয়েছি এবং সেই সাথে আমি তোমার মাকে সুস্থ করে দিয়েছি এবং তোমাদের ঘরের পেছনে অমুক জায়গায় খুঁজলে দেখবা একটা স্বর্ণ ভর্তি কলসি পাবা। এই স্বর্ণ বিক্রি করে আশা করি তোমাদের সারা জীবন কেটে যাবে। আমি সারা জীবনের জন্য তোমাদেরকে ছেড়ে চলে যাচ্ছি। তারপর পরিমেয়েটা বলল যে আমি তোমাদের সমস্ত কিছু করে দিয়েছি, কিন্তু আমি আমার ভালোবাসা প্রমাণ করতে গিয়ে নিজের কাছেই ছোট হয়েছি, যার কারণে মাহবুব আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি। তবে একদিন বুঝবা, তুমি আমাকে সেদিন খুঁজবা এবং আমাকে কোথাও খুঁজে পাবা না। আমি তোমাকে সত্যিই অনেক ভালোবেসেছিলাম, কিন্তু তুমি ভালোবাসা প্রমাণ করার জন্য আরো অনেক শর্ত দিতে পারতে, কিন্তু এরকম একটা শর্ত দিলে যেটা থেকে আমি পিছু পা হতে পারিনি এবং তোমার সমস্ত শখ আল্লাহ সবকিছু আমি পূরণ করে দিয়েছি এবং তোমাকে আমি আজীবন ভালোবেসে যাব, সবসময় ভালোবেসে যাব। তুমি ভালো থেকো মাহবুব, আমি চলে যাচ্ছি। এটা বলার পর সেখান থেকে সে উধাও হয়ে গেল। আসলে মাহবুব এই কয়েকটা দিনে তোমার প্রতি অনেক দুর্বল হয়ে গিয়েছিল। তোমার চলে যাওয়া দেখে আসলেই রাহেলার চোখ গড়িয়ে পানি পড়তে লাগলো,
কারণ রাহেলা তো একটা মেয়ে মানুষ এবং অন্য একটা মেয়ের অনুভূতি ফিলিংস সে অবশ্যই বুঝবে। তারপর রাহেলা বলল কি যে তুমি ওকে কেন যেতে দিলে? ও তোমার সমস্ত কথা রেখেছে আর তুমি ওকে চলে যেতে দিলে? সে ডাকতে লাগলো যে তোবা তুমি যেও না, আমি ওর সঙ্গে তোমার নিজে থেকে বিয়ে দিব। তুমি আমার সমস্ত কথা রেখেছ, আমাদেরকে সমস্ত ধন সম্পত্তির মালিক করে দিয়েছ, আমাকে একটা সন্তান দিয়েছ, আমার শাশুড়িকে সুস্থ করে দিয়েছ, কিন্তু এবার তোমার সকাল্লাদ এবং তোমার ইচ্ছে পূরণ করার সময় চলে এসেছে। তোবা যেতে যেতে বলল আমি তোমাকে সমস্ত কিছু দিয়ে গেলাম, তুমি সবসময় ভালো থেকো রাহেলা, আমি তোমার সংসারে বাগড়া দিতে চাই না, তুমি খুব ভালো একটা মেয়ে এবং আমি দোয়া করলাম তুমি সারা জীবন খুব সুখে থাকবে। তারপর রাহেলা সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। মাহবুব তখন মাথায় হাত দিয়ে বসে পড়ল এবং তার চোখের পানি মুছতে শুরু করলো। রাহেলা বলল কিছু তুমি কান্না করো না, আমি জানি তুমি আমাকেও ভালোবাসো, আবার তোমাকেও ভালোবেসে ফেলেছ, কিন্তু আমি জানি তোবা একদিন তোমার কাছে আসবে, সেদিন আমি ধুমধাম করে তোমার সঙ্গে ওর বিয়ে দিব। তবে তোবা আসবে কিনা জানি না, তবে তোমাকে আমার সত্যি অনেক ভালো লেগেছিল এবং সে আমাদের এত উপকার করলো, এই সামান্য উপকারটুকু তুমি তার করতে পারলে না। সে তোমাকে আসলে ভালোবাসে এবং স্বামী হিসাবে সে তোমাকে খুব ভালো রাখতো, কিন্তু তুমি আসলে তার কথা বুঝতে পারলে না, তার ভালোবাসাও টের পেলে না। আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো, কিন্তু সে তোমার সমস্ত কথা রেখেছে। তবে তোবা তোমাকে সত্যি সত্যি অনেক ভালোবাসতো এবং আমি বিশ্বাস করি যে সে একদিন ফিরে আসবে। প্রিয় দর্শক, আমাদের আজকের ঘটনাটি আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কি মনে হয় তোবা কি মাহবুবের কাছে কোনোদিন ফিরে আসবে নাকি আসবে না? আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানান। আমাদের ঘটনাগুলো কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। নিয়মিত গল্প এবং ঘটনা পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা যদি কেউ আমাদেরকে ইমেইলে ঘটনা পাঠাতে চান তাহলে আমাদেরকে ইমেইল করতে পারেন। আমাদের ইমেইল ঠিকানা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, পাশাপাশি আমাদের ফেসবুক পেজের ঠিকানা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কোনো কারোর জীবনের ঘটনা নিয়ে, কোনো গল্প নিয়ে, ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে ছিলাম এবং আপনারা দেখছেন দ্য মেগাবক্স।